হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আগের দিন আমি যারা 2025-এ জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টে অ্যাপিয়ার হবে, আমার সেই ছোট্ট বন্ধুদের জন্য কিছু কোয়েশ্চেন পেপার সলভ করেছিলাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার 2023-এর। আজকে আমি নিয়ে এসেছি 2022 সালের প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন, যেটা ডব্লিউবিসিএস মেন্সে এসেছিল। তো আমরা আজকে কিছু কোয়েশ্চেন সলভ করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। আর আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি। বন্ধুরা চলো এই 2022-এর ডব্লিউবিসিএস মেন্স 2022 এই কোয়েশ্চেন পেপারটা আমরা আজকে সলভ করব। তো চলো, কোয়েশ্চেন নাম্বার 1, দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 15। কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 15, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ। দেখো এইরকমই একটা কোয়েশ্চেন আমি আগের দিন সলভ করেছিলাম, ঠিক ওই কনসেপ্টে এই কোয়েশ্চেনটা সলভ করা যায়। এখানে কি বলেছে যে অ্যাভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বার ইজ 15, তাহলে আমি বলতেই পারি যে মিডল নাম্বারটা কত? 15। তাহলে এখানে একটা নাম্বার আছে, এখানে একটা, আর এখানে একটা নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে। তাহলে তুমি বলো যে এইখানে +1 তাই না? এটা এখন এটা এই নাম্বারটা কত হবে? 16, আর এই নাম্বারটা কত হবে? 17। তাহলে আমি বলতে পারি যে গ্রেটেস্ট নাম্বার ইজ 17। আমাকে এটা কিছু করতে হবে, এই অঙ্কটা করার জন্য কিচ্ছু করতে হবে না, আমাকে বলেই দিয়েছে মিডিল নাম্বারটা 15, তাই না? অ্যাভারেজ মানে কি? মিডিল অফ দ্য নাম্বার, আমরা এটা সবাই জানি। তাহলে মিডিল যদি 15 হয়, তাহলে পরের দুই নাম্বার সংখ্যাটা কত হবে? 15, এক পরেরটা হচ্ছে 16, তারপরেরটা 17। তাহলে কোয়েশ্চেন একের এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলো, কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফ্রম দ্য ফলোয়িং ইকুয়েশন। দেখো এরকম একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলোই তোমরা চেষ্টা করবে যে এই ইকুয়েশনটা সলভ না করে তোমরা একটু ভ্যালু পুট করার চেষ্টা করবে, ঠিক আছে? এরকম এই ভ্যালুগুলো পুট করার চেষ্টা করবে, মানে অপশন এলিমিনেশন মেথড ইউজ করার চেষ্টা করবে। তার কারণ কি বলতো, এই সমস্ত ইকুয়েশনগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে, তাতে তোমাকে ওই ফ্যাক্টর করে বের করাটা একটু টাইম টেকিং। তো আমি কি করব, দেখো এই ইকুয়েশনটা একটু যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখতে পারবে যে আমার এই যে ডিভিশনটা আছে না, এই ডিভিশনটার একটা সহজ ইকুয়েশন বের করার চেষ্টা করব। আমি এমন একটা ভ্যালু এখান থেকে নেওয়ার চেষ্টা করব যাতে এই যে প্রবলেমটা, এই জায়গাটা একটু ইজি হয়ে যায়। তাহলে এইটাকে ইজি হতে গেলে উপরটাকে 7 হতে হবে, তাই না? মোটামুটি একটা আমি দেখো এখান থেকে আমি একটা নাম্বার পুট করছি 9। তো 9 যদি পুট করি, এই জায়গাটা কত হবে? 9 - 2, তাহলে কত হচ্ছে? উপরে 7/7 মানে 1 হয়ে গেল। তাহলে 9, এই যে এক্স এর ভ্যালুটা আমি 9 বসাচ্ছি এখানে, 9 - 1। আর এই জায়গাটা দেখো 9x + 7 মানে 9 9 81 +7 মানে কত? 88/2। তাহলে আমার এই জিনিসটা পড়ে রইলো। তাহলে আমি বলতে পারি যে 44 মানে 88/2 মানে কি? 44 - 8 ইকুয়ালস টু কত বলো তো? ইকুয়ালস টু 36 হয়ে যাচ্ছে। দেখো আমি একটা ভ্যালু পুট করলে কিন্তু আমার এই জায়গাটা চলে গেলো। তো আমি সেই জন্য বলবো তোমাদের যে তুমি সবসময় চাইবে যে এই সমস্ত অঙ্কগুলো একটু ভ্যালু পুট করতে। একটু যদি মাথা লাগিয়ে ভ্যালুগুলো পুট করো না, মোটামুটি তোমার একটা অ্যাজিউম করে, তুমি দেখবে তোমার অ্যান্সার খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? আমরা কিন্তু অন্যরকমভাবে সলভ করতে পারি, কিন্তু আমরা অন্যরকম সলভ করব না, যেহেতু এটা আমার কম্পিটিটিভ এক্সাম। আমার খুব তাড়াতাড়ি, খুব মানে ইজিলি করার চেষ্টা করব, ঠিক আছে? চলো, কোয়েশ্চেন নাম্বার 3, the 100 digit of a square root of the square number is square number 315844। কি বলেছে বলতো? এটা একটা স্কোয়ার নাম্বার, এটা একটা স্কোয়ার নাম্বার, এই নাম্বারটার 100 ডিজিট অফ দ্য স্কোয়ার রুট, 100 ডিজিট চেয়েছে, মানে দশক শতকের ঘরের নাম্বারটা চেয়েছে, মানে একক দশক শতকের নাম্বার, এই যে ঘরের নাম্বারটা থাকবে এটাকে রুট করলে যত আসবে এই শতকের ঘরের নাম্বারটা চেয়েছে, মানে 100 ডিজিট চেয়েছে। আচ্ছা এই কোয়েশ্চেনটা এই যদি রুট বের করতে চাও, মানে ধরো 315844, ঠিক আছে? এটার তোমাকে রুট বের করতে হবে, মানে পাতি কথা তোমাকে রুট বের করতে হবে, এবার রুটের যে 100 ডিজিটটা হচ্ছে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে?
তো আমরা রুট বের করতে আমরা তো জানি যে ধরো এরকমভাবে যদি থাকে তাহলে এই দুটো দুটো করে নিয়ে আমাদের রুটটা বের করতে হয়, কিন্তু এই এত বড় একটা সংখ্যা রুট বের করা কিন্তু একটু টাইম টেকিং। তো আমরা এইভাবে সলভ করব, ঠিক আছে। ধরো এই নাম্বারটাকে আমরা নিয়ে নিলাম 3000, মানে কতগুলো নাম্বার আছে দেখো, 3 পরে 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এই চারটে সংখ্যাকে তুমি এরকমভাবে করো, মানে 100 × 100, ঠিক আছে। আমি তোমাকে দেখাচ্ছি এটা, আর এটা হচ্ছে 30। তার মানে তুমি বলতে পারো যে 30 নাম্বারটা কত কত স্কোয়ারের মধ্যে আছে, 5-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ারের মধ্যে আছে, তাই না। দেখো 6-এর স্কোয়ার কত 36, আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, তাহলে মাঝে আছে 30। তার মানে আমি বলতেই পারি যে এটা 500 আর 600-র মধ্যে লাই করছে। এই যে রুটটা, এইটা যদি রুট করো তাহলে তোমার এটা 500 আর 600-র মধ্যে লাই করছে। তাহলে দেখো 600 মানে হচ্ছে 36, তারপরে 4টে শূন্য, 1 2 3 4, দেখো 36 4টে শূন্য, আর এটা হচ্ছে 25 250000, তাই না এটা। তাহলে তুমি বলতে পারো যে এই যে নাম্বারটা মানে 500 আর 600-র মধ্যে আছে, তার মানে নিশ্চয়ই এই যে 100 রুট, মানে 100 টার্মটা কত হবে 500-র কাছাকাছি, মানে 500 পরে হবে, তার মানে 5 অবশ্যই হবে কি 100 টার্ম, ঠিক আছে। দেখো এখানে 5 আছে একটা অপশন, এই দেখো এখানে। তাহলে তুমি এটার সলিউশন দেখো, এটার সলভ তো তুমি এটা স্কোয়ার রুট বের করে তুমি এলসিএম করে অনেকভাবে করতেই পারো, কিন্তু আমি তোমাকে ইজি একটা মেথড দেখালাম। তোমাকে আমি আরো একবার বলছি যাতে তোমার বুঝতে একটু সুবিধা হয়। দেখো খুব ভালো একটা কোয়েশ্চেন, এই সমস্ত কোয়েশ্চেনগুলোই তোমার টাইম খেয়ে নেওয়ার চান্সেস আছে যদি তুমি অ্যাটেম্প্ট করতে চাও। তো তাতে করে কি করতে হবে, তোমাকে একটু বুদ্ধি করে করতে হবে এটা, ঠিক আছে। দেখো এখানে যেহেতু আমি 31, এটা ধরে নাও যে তোমার কত বলেছে 31584, তাই না। 1 2 3 4, তুমি এটাকে একটা নাম্বার ধরে নাও, আর এদিকে 4টে আছে, তার মানে তোমার কি করতে হবে 100 আর 100, এই দুটো নাম্বার ইনটু হচ্ছে, তাই না। মিনিমাম এই দুটো নাম্বার থাকতেই হবে, আর সাথে 35 31-এর তুমি যদি রুট করতে চাও তাহলে এটা 5 আর 6-এর মধ্যে থাকছে, 5 আর 6-এর মধ্যে থাকছে। তার মানে এই নাম্বারটা অবভিয়াসলি কি হবে 500 আর 600-র মধ্যে নাম্বারটা হবে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি আমি, 500 আর 600-র মধ্যেই নাম্বারটা হবে এর মাঝে। তাহলে তুমি এখান থেকেই বলতে পারো যে যেহেতু এটা কি 25 1 2 3 4 আর 36 1 2 3 4, দেখো এই 25 মানে 200 লক্ষ, মানে 2,50,000 থেকে 3,60,000-এর মাঝে হবে এই নাম্বারটা, তাই না। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই যে নাম্বারটা অবশ্যই 5 হবে 100 ডিজিটে, তাই না। আরও যদি ক্লোজ ভাবতে চাও তাহলে তুমি এই যে 55 0, এই 550-এর যদি তুমি স্কোয়ার বের করতে চাও তাহলে কত হবে বলো তো এটার স্কোয়ার, 25 আর 5 6 30, 30 25 আর দুটো শূন্য, তার মানে দেখো এটা 550-এর উপরে একটা স্কোয়ারের নাম্বার হবে, তাই না। তাহলে আমি বলতেই পারি যে অবভিয়াসলি এই যে 100 টার্মটা, এই যে 10 শতকের ঘরের যে সংখ্যাটা এটা অবশ্যই 5 হবে, ঠিক আছে। একটু টাইম লাগলো এটা বোঝাতে, কিন্তু তুমি এটা যখন এক্সাম হলে করবে তখন এত কিছু করার দরকার নেই, তুমি জাস্ট অ্যাজিউম করে করবে এটা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, ইন এভিসি একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, একটা ট্রায়াঙ্গেল বলেছে কি যে ইন এভিসি বি হচ্ছে 90 ডিগ্রি অ্যান্ড এবি হচ্ছে 12, বিসি ইকুয়ালস টু 16, দ্য এরিয়া অফ সেমি সার্কেল ড্রন অন দ্য ডায়ামিটার এসি। বলছে এরিয়া অফ দ্য সেমি সার্কেল, একটা সেমি সার্কেল। দেখো এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। এরকম একটা কোয়েশ্চেন ট্রায়াঙ্গেল আছে যেটা এবিসি, বি হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা নিচে লিখবো এ বি সি, এরকম একটা নাম দিতে পারি। আচ্ছা, এ বি বলেছে কত 12, এ বি কত বলেছে 12, আর বিসি হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা, দ্য এরিয়া অফ দ্য সেমি সার্কেল ড্রন অ্যাট ডায়ামিটার এসি। আচ্ছা, তাহলে আমাকে এসিটার এইরকমভাবে একটা সেমি সার্কেল ড্র করেছে, এই সেমি সার্কেলের এরিয়া বের করতে হবে, তাহলে আমাকে এসিটা বের করতে হবে, তাই না। এসিটা বের করতে গেলে কি করতে হবে আমাকে, এই যে এই দুটোর পাইথাগোরাস থিওরেম কি জানো, যে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু
মানে তোমার একটা বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটা জানি আমরা, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়ালস এটা বলতে পারি। তাহলে এই 12 স্কোয়ার প্লাস অফ 16 স্কোয়ার, এটার রুট করলে আমি পেয়ে যাব হাইপোটেনিউজ, ঠিক আছে। তো এবার তুমি দেখো এই 16 স্কোয়ার কত, 16 স্কোয়ার হচ্ছে তোমার 256, তাই তো। আর হচ্ছে 12 স্কোয়ার হচ্ছে 144, এটা যদি তুমি যদি বিয়ে করো 004, মানে এটা রুট করলে হচ্ছে 20, তার মানে এটা কত হয়ে যাবে 20, ঠিক আছে। এবার তোমাকে বলেছে যে এর স্কোয়ার বের করে এর এরিয়া বের করতে হবে সেমি সার্কেল। তাহলে সার্কেলের এরিয়া জানো তুমি কি, পাই 8 স্কোয়ার, তাহলে সেমি সার্কেলে কত হবে বাই 2, তার কারণ হাফ অফ সার্কেল ইজ সেমি সার্কেল। তাহলে এটা করো 22/7 দাও, বা যাই হোক তুমি 3.14 দাও, 3.14 ইন্টু আর কত 10 ইন্টু 10, 8 স্কোয়ার মানে 10 ইন্টু 10 বাই 2, ঠিক আছে। তো তাহলে 3.14 ইন্টু 100 যদি করো মানে 314 বাই 2 কত হবে, 2 1 2, আর হচ্ছে তোমার 11, 5 দুগুণে 10, আর 7 দুগুণে 14, 157, দেখো 157, ঠিক আছে। আচ্ছা, আমরা বের করতে পেরে গেছি, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে যে এরিয়া অফ দ্য সেমি সার্কেল কত, এইটার সেমি সার্কেলের এরিয়া বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 157, ঠিক আছে। তো এই জিনিসটা যখন তুমি করবে এত কিছু লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট তুমি কি করবে, 16 আর 12 তুমি যেহেতু জানো, 16 কত 256 আর 12 হচ্ছে 144, দুটোকে করলে তার মানে বুঝতে পারলে 20, তার মানে ডিরেক্ট তুমি এই ফর্মুলায় ফেলে দেবে, তাহলেই তোমার চলে আসবে। এখানে দেখো পাইটা হচ্ছে 22-এর সাথে আমি নিতে পারতাম, কিন্তু আমি অপশনগুলো দেখলাম যে অপশনগুলোতে একটাতে আছে 314 আছে, তার মানে আমাকে এই 3.14 এই ভ্যালুটা নিলে আমার সুবিধা হবে, ঠিক আছে। আমি কিন্তু 22-এর 7 নিয়েও করতে পারতাম, একটা হ্যাপাচার্ট একটা পয়েন্টের ক্যালকুলেশন আসতো, আমি ওটাকে অ্যাভয়েড করার জন্য আমি দেখলাম যেহেতু আমার দুটো 10 আছে, আমি এটাকে ইকুয়েট করতে পারবো খুব সহজেই, আমি দশমিকটাকে ওড়াতে পারবো, সেই জন্য আমি 3.14টা নিলাম, ঠিক আছে। তো তুমি যখন অঙ্ক করবে তখন নিজেই কিন্তু বুঝতে পারবে যে কোন ভ্যালুটা আমার নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর কোথায় আমাকে ভ্যালুটা কাটতে হবে, আর কোথায় না কাটলে আমার খুব তাড়াতাড়ি অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এটা করতে করতে তোমার হয়ে যাবে। আচ্ছা দেখো কোয়েশ্চেন নাম্বার 5 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে দেখো, 7^23, বুঝতে পারছো তোমরা, 7^23, 7 plus 7^24, 7^25 plus 7^26/16, এইরকম একটা অঙ্ক দিয়েছে, দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর, বাট তোমরা এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। দেখো 7, এই উপরে দেখো 7^23 কমন চলে যাবে না, 7^23 কমন যাবে না, দাঁড়া আমি এটা মুছে দিই, পাশে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো কি বলেছে, আমি এখান থেকে 7^23 কমন নিতে পারি, কমন নিয়ে কি করব, আমি এখানে ধরো 1 লিখলাম প্লাস এইখানে 7 লিখলাম, তার কারণ কি 7 × 7^23 মানে হচ্ছে 7^24, ঠিক আছে। ঠিক এরকমভাবে এখানে কত লিখবো, 7 স্কোয়ার মানে কত 49 প্লাস, আর এখানে 7 কিউব হয়ে যাবে, 7 কিউব মানে হচ্ছে আমরা 343, এটা আমরা সবাই জানি, তার কারণ হচ্ছে 7 কিউব হচ্ছে 343/16, এটা লেখা যায়। আচ্ছা চলো এটা যোগ করো, হ্যাঁ এটা তোমাকে করতে হবে, যা ভ্যালু আছে তাতে করে ধরো 3 + 9 12, আর 7 19 0 হাতে 2 ছিল, 4 5 6 6 4 10, 10-এর 0 হাত থেকে 1, 3 আর 4, দেখো 400 হয়ে গেল, বা নিচে 16, আর উপরে কি আছে 7^23, এটা আছে তাই না। তুমি এটাকে 4 দিয়ে ক্যান্সেল করো, 4 4 16, 100, আর হচ্ছে
আর এটা 4 দিয়ে করলে 25, 4 25 100, তাই তো? তাহলে আমার ভ্যালুটা হয়ে গেল কত, 7^23 × 25। অ্যান্সার আছে দেখো এখানে কিন্তু এরকম একটা অ্যান্সার নেই। আচ্ছা এই দেখো একটা 7, এখানে 7^22 করে দাও, তাহলে এখানে একটা 7 আর 25 যদি গুণ করে দাও তাহলে কত হয়ে যাবে বলো তো? 7 25 175। দেখো তো এরকম একটা অ্যান্সার আছে মনে হচ্ছে, ঠিক আছে? এই দেখো এখানে একটা অ্যান্সার আছে। এই দেখো কীভাবে করতে হলো বুঝতে পারলে? দেখো আমার কিন্তু এই অ্যান্সারটা একটু অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই অ্যান্সারটা থাকার কথা 7^23 × 25, কিন্তু এই যেহেতু এই নাম্বারটা নেই, একটু ট্রিকি দিয়েছে তোমাকে। একটা 7কে তোমাকে এইদিকে কি করতে হলো, এইটার সঙ্গে 25-এর সঙ্গে গুণ করে এই অ্যান্সারটা নিয়ে আসতে হলো, ঠিক আছে? যেহেতু আমার নেই অপশানটা এটা, তাহলে আমি কি করলাম, এই অপশানটা আমি কারেক্ট করলাম। এটা আর এটা একই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা চলো কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, এটা খুব একটা ইজি অঙ্ক, মানে এটা আপ টু ইনফিনিটি দিয়েছে। আমরা সবাই জানি এটা, যে এরকম যদি একটা এক্সপ্রেশন থাকে তাহলে এই যে 12টাকে এমন একটা নাম্বারে ভাঙবো যাতে n আর n+1 হয়, ঠিক আছে? মানে দুটো কি বলবো পরস্পর নাম্বার হয়, ঠিক আছে? কনজিকিউটিভ নাম্বার হয়। তাহলে n × n+1 যদি হয়, মানে এটা আমরা সহজেই মুখে মুখে করতে পারি যে 3 আর 4 হবে, 3 4 12, আর এটার বড় নাম্বারটা নিতে হয়, ঠিক আছে? কি বললাম, বড় নাম্বারটা, মানে 3 4 12। তাহলে এই যে বড় নাম্বারটা, এই দুটোর মধ্যে ফ্যাক্টরের যে দুটো নাম্বারটার বড় নাম্বারটা হচ্ছে 4। দেখো এই দেখো এখানে 4, ঠিক আছে? এটা খুব ইজি অঙ্ক, এটা 1 সেকেন্ডও লাগবে না করতে তোমার। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 4 5 and 7? আচ্ছা এই রকমই একটা অঙ্ক আমি আগের দিন করিয়েছিলাম যে মেথডে, সেই মেথডে আমি তোমাকে বলবো যে এটার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে 3 4 5 এবং 7 এর এলসিএম করতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে যে এর যে নাম্বারগুলো আছে কিনা, যদি না থাকে তার আবার তোমাকে কি করতে হবে, তার মাল্টিপলস বের করতে হবে, মানে অনেক একটা লেন্দি ব্যাপার। কিন্তু আমি এখানে করব কি করে, 3 4 5 এবং 7 এর যে আমি দেখব যে এখানে 3 দিয়ে কোনটা ডিভিজিবল হবে না, ঠিক আছে? 3 দিয়ে কোনটা ডিভিজিবল হবে না। তো চলো দেখি 3 দিয়ে কোনটা ডিভিজিবল হবে না। দেখো এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, আচ্ছা এইটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, এটা আমি কেটে দিলাম প্রথমে। এটা কি 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে? এটা হচ্ছে, দেখো 9 আর 6। এটা কি 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে? 7 আর 5 12, এটাও হচ্ছে, ঠিক আছে? চলো একটা এলিমিনেট করতে পেরেছি। 4 দিয়ে ডিভিজিবল হবে না দেখি। দেখো এইটা 4 দিয়ে ডিভিজিবল হবে না, কেন বলতো? লাস্টে 50 আছে। দেখো 4 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি জানি আমরা, যে লাস্টে মিনিমাম এমন দুটো সংখ্যা থাকবে যেটা 4 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে আমি এটা অটোমেটিক কেটে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা এটা কি 4 দিয়ে হবে? এটা কি 4 দিয়ে হবে? এটাও 4 দিয়ে হবে না, কেন বলো তো? 70 আছে লাস্টে, দেখো 70 আছে। তাহলে আমি এটাও কেটে দিলাম, তার মানে পড়ে রইলো একটা। তার মানে আমার কি আর এই দুটো অপশন চেক করার দরকার আছে? দরকার নেই। তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 5 এবং 7 দিয়ে এটা ডিভিজিবল হয় কিনা। 2940। আমার কিন্তু আর কিছু করার দরকার নেই, আমি কিন্তু পরীক্ষার হলে আমি এটাই আমি অ্যান্সার মার্ক করে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা তো তাহলে আমি কি করব এখন, যে এই যে 5 দিয়ে যেহেতু 0 আছে, 5 দিয়ে ডিভিজিবল হবেই হবে, আমার দেখার দরকার নেই। আচ্ছা 7 দিয়ে হবে কিনা, 7 দিয়ে দেখার জন্য কি করতে হয়, এই যে লাস্ট নাম্বারটা এটার ইন্টু 2 করতে হয়, দিয়ে এটার সঙ্গে মাইনাস করতে হয়। মানে করো 4 2 8, এটার সঙ্গে মাইনাস করো, 29-এর সঙ্গে করলে হচ্ছে 21, বাই 7 করলে কত হচ্ছে 3, তার মানে ডিভিজিবল বাই 7 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তোমার কি রেডি? চলো বারো, আমি আসছি, আর দুটো অঙ্ক করে দিয়ে আসছি, ঠিক আছে? বা স্টপ করে দিচ্ছি এখানেই। কে? আচ্ছা চলো তাহলে 8 নম্বরের অঙ্কটা আমরা এবার যাই। 8 নম্বরে কি বলছে, a loan was repaid in 2 annual installment of 3630 each. If the rate of interest is 10% per annum compounded annually, then find the sum of that was borrowed. এখানে বলেছে কি বলেছো, যে তুমি লোন নিয়েছো, লোন নেওয়ার পরে তোমাকে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে 3630, মানে 3630 করে দুবার তোমাকে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, ঠিক আছে? এবার রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%। তাহলে ফাইন্ড দ্য সাম ওয়াজ বরোড, মানে তুমি কত টাকা ধার নিয়েছিলে। এটা খুব একটা ভালো অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা করার জন্য দেখো অনেকভাবে এই অঙ্ক করা যায়, কিন্তু আমার যেটা মনে হয়েছে সব থেকে ইজিলি এটা অঙ্কটা করতে পারবো, সেটা হচ্ছে দেখো 10% মানে আমরা জানি 10% মানে আমরা জানি 1/10, তাই না?
কীভাবে হয়, 10% মানে হচ্ছে 1/100, 10/100, এটা 1/10 মানে 1/10। তাহলে আমরা বলতে পারি যে 10 টাকা যদি আমি ধার নিই, বড় করি, তাহলে ওটা পরের বছরে কত হয়ে যাবে, 11। ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু কম্পাউন্ডেড অ্যানুয়ালি হচ্ছে, তাহলে আমরা কি করি, 10টাকে স্কোয়ার করে দিই না, তাহলে 100 যদি হয়, মানে সেকেন্ড ইয়ারে যদি 100 টাকা মানে হয় ধার নিই, মানে ওই টাকাটাই কি হবে, এটা হয়ে যাবে এটার স্কোয়ার, মানে 121। বুঝতে পেরেছো, এটা 121 হয়ে যাবে। আচ্ছা, এইবার আমাকে বলেছে যে আমি 2 বছরই ইকুয়াল ইনস্টলমেন্ট দিচ্ছি, তো তার মানে এই প্রথম বছরের ইনস্টলমেন্টটা যদি 11 হয়, কিন্তু এটাকে ইকুয়াল করতে হবে 121-এর সঙ্গে, তার মানে আমি কত দিয়ে ইন্টু করবো, 11 দিয়ে। ঠিক এরকমভাবে এটাকেও আমাকে 11 দিয়ে ইন্টু করতে হবে। আমি এইদিকে 11 দিয়ে ইন্টু করলাম কেন, 10 দিয়ে করলাম না কেন, কারণটা হচ্ছে আমার ইনস্টলমেন্টটা সেম, তাহলে দেখো এই যে এই জায়গাটা আমি বলতে পারি, তাহলে এখানে কত আসবে, 110, আর এটা 121। দেখো আমার ইনস্টলমেন্ট দুটো ইকুয়াল করে দিলাম, তাই না, বুঝতে পারছি, ইনস্টলমেন্ট দুটো 121 করে দিয়েছি। এটা 144 নয় আবার, হ্যাঁ, এটা 121। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার টোটাল ইনস্টলমেন্ট হচ্ছে এটা, আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা। এবার আমাকে বলে দিয়েছে দেখো যে ইনস্টলমেন্ট, প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত, 3630। তাহলে আমি বলতে পারি যে 121 মানে হচ্ছে 3630। তাহলে এর একের ভ্যালু কত, দেখো একদম এগুলো তুমি ডিরেক্ট করবে, আমি তোমাকে দেখাচ্ছি করে করে, তোমার এরকম করার দরকার নেই। 121, তাহলে তুমি বের করবে কি, এই যে টোটাল তোমার অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্টটা কত, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 210। দেখো এই দুটোকে যোগ করো, কত হচ্ছে 210। তাহলে 210-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এটাকে যদি ক্যান্সেল করো, তাহলে কত হচ্ছে 30। এবার 30-এর সঙ্গে 21 গুণ করলে 63, আর দুটো শূন্য, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। 63, দুটো শূন্য কোথায় আছে দেখো, এই দেখো অপশন সি। বুঝতে পারলে এই অঙ্কটা কিন্তু একটু ট্রিকি আছে, হ্যাঁ, তোমাকে এটাই হচ্ছে সব থেকে ইজি একটা মেথড, যেটাতে তুমি খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। মানে তোমাকে আমি এতটা করে দেখালাম, তোমার কিচ্ছু দরকার নাই। তুমি কি করবে, এই যে স্টেপটা করবে, 210-এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। মানে 121 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার এই একটা ইনস্টলমেন্ট, 210-এর ভ্যালুটা আমাকে বের করলেই আমার চলে আসবে 366300। ঠিক আছে, 6300 টাকা আমি ধার নিয়েছিলাম ওখান থেকে। ঠিক আছে। আচ্ছা, চলো কোয়েশ্চেন নাম্বার 9। ইন আ গিভেন ফিগার AB and DC are perpendicular to BC. AB equals to 6 centimeter and DE equals to 4 centimeter and AC equals to 15, and then find CD. তোমাকে CD বের করতে বলেছে। দেখো এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা অঙ্ক। আমাকে বের করতে বলেছে কি, এই CD বের করতে হবে, মানে এখান থেকে এটা বের করতে হবে। ঠিক আছে, আমাকে কি কি দিয়েছে একটু দেখি। AB এবং CD আর তো পারপেন্ডিকুলার আছে, AB এবং DE এই দুটো পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। টু BC, AB ইকুয়ালস টু 6, AB হচ্ছে 6 এবং DE হচ্ছে 4। আচ্ছা, এই দেখো এই ছেলেটা মানে যার কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করেছি, এটা আমি একটা নেট থেকে ডাউনলোড করা, সে করার চেষ্টা করেছে, দেখা যাক এটা ঠিকই করেছে ও। এই 4 মানে এটা 4 হলে এটা 2 হবে, ঠিকই আছে, মানে এটা 4। আচ্ছা, এবার এখানে তোমার ওই কনগ্রুয়েন্সি থিওরি লাগাতে হবে, হ্যাঁ, সিমিলারিটির যে অঙ্কটা আছে খুব ইজিলি আসবে, দেখবে। আচ্ছা, আমাকে CD বের করতে বলেছে এটা, তাহলে আমি বলতে পারি যে এই AC বাই, যদি AB লেখো, তুমি বলতে পারো CD বাই DE, এটা লেখা যায়, জানো তো। এই তোমার সিমিলার ট্রায়াঙ্গেল যখন পড়বে, সিমিলারিটি, তখন বুঝতে পারবে। আমি তোমাকে দেখাবো। তাহলে AC কত বলো তো, AC বলা আছে আমার, AC 15। আচ্ছা, আর AB কত বলেছে, AB হচ্ছে 6।
আর সিডি কত জানি, সিডি সিডি জানি আমরা, সিডি, আচ্ছা সিডিটাই বের করতে বলেছে, আচ্ছা ওকে চলো। আর ডিই, ডি কত 4, আচ্ছা এইটা হচ্ছে আমাকে বের করতে হবে, তাহলে আমরা সহজেই বের করতে পারবো। 4 15 60 ক্রস মাল্টিপ্লিকেশন করো, এইটা চলে যাবে এখানে 4 15 60 বাই 60 মানে 6, এটা সিডি হয়ে যাবে 10। আমি একবারে করে দিলাম, হ্যাঁ দেখো 10 আছে, এই দেখো এখানে। ও বোধহয় আলটিমেট অ্যান্সারটা বের করতে পারিনি, কিন্তু প্রসেসটা ঠিকই করছিল। আচ্ছা যাই হোক, আমরা এটা বুঝলাম কিভাবে বের করতে হয়। দেখো এরপরে কোয়েশ্চেন নাম্বার 10, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখা যাক। বলছে ইন আ সেমিনার দ্য নাম্বার অফ দ্য পার্টিসিপেন্ট ইন ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড বায়োলজি আর 192, 240 and 168 respectively. Find the minimum number of rooms required in each of, if in each room same number of the participant is to be seated and all of them being of the same subject. আচ্ছা আমি একটু বলে দিই ব্যাপারটা কি বলছে। 3টে সাবজেক্ট আছে, ম্যাথস, ফিজিক্স এবং বায়োলজি, এবং তার যে পার্টিসিপেন্ট আছে 192, 240 এবং 168, ঠিক আছে। বলেছে যে মিনিমাম নাম্বার অফ রুম তোমার যেটা লাগবে, মিনিমাম নাম্বার অফ রুম কতগুলো লাগবে, যেখানে প্রত্যেকটা ঘরে সেম পার্টিসিপেন্টরা থাকবে, সেম ডিপার্টমেন্টের পার্টিসিপেন্টরাই থাকবে, ঠিক আছে। এই অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, চলো এটা কিভাবে করা যাবে দেখি। প্রথমত তোমাকে 192, 240 আর হচ্ছে 168 এই তিনটের HCF করতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। তো করো চলো দেখি। 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আচ্ছা 120 আর 84, ঠিক আছে। এটা আবার 2 দিয়ে করো, 8 দুগুণে 16, 4 60, 42 আবার 2 দিয়ে করো, 24 30 21, 3 দিয়ে করো, 3 8 24, 3 10 30, 3 7 21, আর কি যাবে না। তো তাহলে আমরা বলতে পারি যে HCF কত হয়ে গেল, HCF 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 8 24, 24 হচ্ছে HCF, ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা এটা করে এটা বলতে পারি যে প্রত্যেকটা ঘরে 24 জন করে পার্টিসিপেন্ট থাকবে। আর আমাকে চেয়েছে কি যে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রুমস চেয়েছে, দেখো রুমস চেয়েছে। তাহলে আমরা এটা কিন্তু আমরা প্রত্যেকটা ঘরে কতজন করে বসবে সেটা বের করলাম। তাহলে রুমস বের করতে গেলে তোমাকে কি করতে হবে বলো তো, কতগুলো পার্টিসিপেন্ট আছে যোগ করো। 192, একটু মোটা নিয়ে, আচ্ছা দেখো 192, 240 আর হচ্ছে 168, কত হচ্ছে 0 0 4 5 6, তাই তো 600। তাহলে 600কে 24 দিয়ে ভাগ করো, 600কে 24 দিয়ে ভাগ করো, কত হবে 6 দিয়ে ডিভাইড করলে 6 4 6 24, 6 দিয়ে করলে 100 আর 4 25 100, তার মানে আমরা 25 খানা রুম লাগবে। খুব ভালো একটা অঙ্ক। দেখো এই যে ছেলেটা করেছে সে কিন্তু ভুল করেছে, 28টা নয়, এটা কথা হবে 25, ঠিক আছে। আচ্ছা চলো পরের একটা অঙ্ক, পরের অঙ্কটা কি বলছে আমরা এটা মুছে নিই। পরের অঙ্কটা দেখো কি বলছে, দ্য হাইপোটেনিউস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 41 সেন্টিমিটার। হাইপোটেনিউসটা কত বলছে 41 সেন্টিমিটার। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, হাইপোটেনিউস বলছে 41 সেন্টিমিটার। আর বলেছে কি দ্য সাম অফ দ্য সাইডস অফ দ্য আদার টু সাইডস, আদার সাইডস হচ্ছে 49, মানে এটা আর এইটার সাম হচ্ছে 49, ঠিক আছে। দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া বের করতে বলেছে, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা এখানে তোমাকে হাইপোটেনিউস দেওয়া আছে আর সাম দেওয়া আছে, তাই না। তাহলে তোমাকে কি বের করতে হবে বলো তো,
এটা ধরো এইচ আর এটা ধরো বি, মানে বেস আর হাইট, ঠিক আছে। এই বেস এবং হাইটের ভ্যালু দেওয়া আছে কত, 49 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই হাইপোটেনিউসের স্কোয়ার করো, কত হবে বলো তো, 4 4 16, 1681, তাই তো। 1681। আচ্ছা এইটা দেখো, এটা তো তোমাকে ওই মানে বের করতে গেলে তুমি এটার ওই স্কোয়ার করে বের করতে পারো, কিন্তু তুমি একটা জিনিস দেখো, এই দুটো সাম যখন বলেছে না, তখন তুমি একটা অ্যাজিউম করতে পারো যে এটা 40 আর এটা 10। কেন বলছি, 4 না, এটা 81 দেখো, এটা অ্যাজিউম করতে পারো তুমি, কেন বলো তো, আমি জানি কি এটা ট্রিপলেট হয়, হ্যাঁ, 49 40 আর 41, এটাকে বলে ট্রিপলেট। যেমন একটা ট্রিপলেট হচ্ছে 3 4 5, এই জিনিসগুলো জানো তো। মানে ধরো একটা ট্রায়াঙ্গেল, তার যদি ধরো এই হাইট যদি 3 হয়, বেস যদি 4 হয়, তাহলে হাইপোটেনিউসটা কত হবে, 5, তাই না। 9 আর 16 25, আর এটা 5 স্কোয়ার 25। সে ঠিক এরকমভাবে এই ট্রিপলেট এটা, হ্যাঁ, এটা অঙ্ক করতে করতে তোমার মাথায় চলে আসবে। তাহলে বাকি সাইড দুটো কী হবে বলো তো, এইচ হচ্ছে যদি তুমি ধরো 40, তাহলে বেস কত হয়ে যাবে, 9। তাহলে এবার খুব সহজেই তুমি এরিয়া বের করতে পারবে। এরিয়া সমান সমান কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেস যদি কত, হাফ ইন্টু বেস কত 9, হাইট কত 40, তার মানে এটা 20, 9 × 18, 180, 180 সেন্টিমিটার স্কোয়ার, 180 সেন্টিমিটার স্কোয়ার। এই দেখো, খুব ইজি একটা অঙ্ক, তাই না। চলো এরপর 12, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ বিং ডিভাইডেড বাই দ্য, চলো এরপরে 12 নম্বরের অঙ্কটা দেখে নিই। দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ বিং ডিভাইডেড বাই 8 9 12 15 ইজ অলওয়েজ লিভস 1 অ্যাজ আ রিমাইন্ডার ইজ, বলেছে যে 8 9 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে 1 করে রিমাইন্ডার থাকবে, ঠিক আছে। তো এই অঙ্কটা করতে গেলে তোমাকে তো সেই এলসিএম বের করে তারপরে ওই মান যোগ করে করতে হয়, কিন্তু আমি এই জায়গাটা আমি তোমাকে দেখাই কিভাবে করবে। সব থেকে ভালো হচ্ছে 9-এর ডিভিজিবিলিটি রুল, জানো আমরা 9-এর ডিভিজিবিলিটি রুলটাকে কি করব, কাজে লাগাবো। 9-এর ডিভিজিবিলিটি রুল কাজে লাগাবো। আচ্ছা দেখো তো, এটা 9 দিয়ে ডিভিজিবিলিটি হয়, ডিভিজিবল 6 9 এটা, হ্যাঁ এটা 9 দিয়ে ডিভিজিবল, মানে এই দুটো নাম্বার 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে 6 3 9 প্লাস 1, মানে এটাতে একটা থাকতে পারে, 9 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকছে। আর কোথাও 9 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকে কিনা দেখি, 9 5, এটাতে রিমাইন্ডার থাকছে, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ কীভাবে চেক করবে, অপশান চেক করবে কীভাবে। এটাতে 9 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকছে, এইটাতে থাকছে 8, তার মানে এটা হবে না। আচ্ছা এটাতে থাকছে 1, এটাতেও 1 থাকছে, আর এটাতে থাকছে 7 × 8, এটাতে 8 থাকছে, ঠিক আছে। তার মানে আমার এই দুটো অপশন অপশন বি আর অপশন ডি কেটে গেছে, হ্যাঁ আমার দরকার নেই। তাহলে আমি 9 দিয়ে ডিভিজিবিলিটি রুলে দেখলাম যে এটাতে 1 রিমাইন্ডার থাকছে, আমার কোয়েশ্চেনের যেটা ডিমান্ড সেটা আমার ফুলফিল হচ্ছে। আচ্ছা এরপরে দেখবো 8 দিয়ে দেখো তো এটাতে 1 রিমাইন্ডার থাকছে কেন, 8 4 8 32, 4 5 4 7 40, 4 4 8 40, 4 আচ্ছা আচ্ছা 360, হ্যাঁ মানে এটাতে 1 রিমাইন্ডার থাকছে, দেখো 4 7 28, 4 9 36। আচ্ছা দেখো কোয়েশ্চেন নাম্বার 12, পরের কোয়েশ্চেনটা চলে আসি, হ্যাঁ। আচ্ছা বলছে দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ বিং ডিভাইডেড বাই 8 9 12 and 15 অলওয়েজ লিভস 1 অ্যাজ আ রিমাইন্ডার, বলেছে 12
8, 9, 12 এবং 15 এই সবকটা দিয়ে ডিভাইড করব, তখন এগুলোতে এক করে রিমাইন্ডার থাকবে এমন একটা সংখ্যা বের করো। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য তোমাকে ওই এলসিএম বের করে, যেটা একটা ট্র্যাডিশনাল মেথড আছে, ওই মেথডেও করতে পারো, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে এটা অ্যাপ্রোচ করবে। হ্যাঁ, খুব ইজিলি অ্যাপ্রোচ করা যায়। দেখো 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল, এটা খুব ভালো একটা জিনিস। যেহেতু 9 আছে, আমি প্রথমে 9 দিয়ে দেখব। দেখো এটাতে 3 আর 6 9, মানে এটাতে 9 দিয়ে ডিভাইড করলে এক রিমাইন্ডার থাকে। এটাতে 3 আর 5 8, এটাতে রিমাইন্ডার হবে 8, তার মানে আমি এটাকে ক্রস করে দেবো, হবে না এটা। আচ্ছা, এটাতে দেখো 9, এটাতে 8 আর 9, হ্যাঁ এটাতে কিন্তু এক রিমাইন্ডার থাকছে, এটাতে এক রিমাইন্ডার থাকছে, আর এটাতে 8 রিমাইন্ডার, তার মানে এটাও আমি কেটে দেবো, এটা 8 রিমাইন্ডার, তার মানে আমার পড়ে রইলো কত, 181, আর হচ্ছে 181 পড়ে রইলো, আর এটা 361। এটাকে 8 দিয়ে ভাগ করো, 361কে 8 দিয়ে ভাগ করো, 4 8 32, 40, 5 8 40, 1, হ্যাঁ মানে এটাও 8 দিয়েও এক রিমাইন্ডার হচ্ছে। এটাতে 8 দিয়ে ভাগ করো তো, 8 দুগুণে 16, 17 18 21, দেখো এটাতে হচ্ছে না, 16 17 18 19 20 21 5, এটাতে 8 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার হয়ে যাচ্ছে, 5। তার মানে তোমার এই অপশনটাও হবে না। তাহলে বুঝে গেলে, দুটো অপশন চেক করলে আমি বুঝে গেলাম যে এটাতে আমার কিন্তু 8 এবং 9 দিয়ে ভাগ করলে দুটোতেই রিমাইন্ডার থাকছে, কিন্তু বাকি যে তিনটে অপশন আছে সেই তিনটে অপশানে হচ্ছে না। তার মানে আমার বাকি দুটো অপশন, মানে বাকি যে নাম্বার দুটো আছে, এই দুটো চেক করারই দরকার নেই, আমি খুব সহজেই বলতে পারি 361 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 13। The speed of a bus is 54 km/h including stoppage and 45 km/h, সরি এর প্রথমেরটা হচ্ছে এক্সক্লুডিং স্টপেজ, আর একটা হচ্ছে ইনক্লুডিং স্টপেজ। দ্য বাস উইল স্টপ পার আওয়ার ফর, আচ্ছা এটা সহজ অঙ্ক। দেখো এটা হচ্ছে কি বলেছে বলো তো, একটা বাস ধরো একটা এ থেকে, পয়েন্ট এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে, এটা উইথ স্টপেজে ধরো এখানে একবার দাঁড়াচ্ছে, এখানে একবার দাঁড়াচ্ছে, এখানে একবার দাঁড়াচ্ছে, এরকম করতে করতে যাচ্ছে, তখন তার স্পিড হয়ে যাচ্ছে 54 km/h, সরি এটা হচ্ছে 45, এটা ইনক্লুডিং বলেছে না, তাহলে ইনক্লুডিং স্টপেজে হচ্ছে কম হবে অবভিয়াসলি 45, হ্যাঁ। আর একদম ডিরেক্ট এ থেকে বিতে যাচ্ছে উইদাউট স্টপেজ, তখন ওর স্পিড হচ্ছে 54। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে কিনা বলো? অবভিয়াসলি যখন কোথাও দাঁড়াবে না তখন আমরা তাড়াতাড়ি একটা গন্তব্যস্থলে পৌঁছবো, যেমনভাবে ওই এক্সপ্রেস ট্রেনগুলো বা সুপারফাস্ট ট্রেনগুলো একদম ধরো হাওড়ার থেকে ছাড়ছে, 4-5টা স্টেশন পরে পৌঁছে যাচ্ছে কোথায়, দিল্লি। তো সেই সমস্ত ট্রেনগুলোতে আমাদের কি স্পিড বেশি হয়, টাইমটাও কম লাগে। ঠিক সেই কনসেপ্টে আমরা এই অঙ্কটা সলভ করব। তাহলে বলো তো যে ওর যদি স্টপেজ দিচ্ছে আর যদি না দেয়, তাহলে ওদের মধ্যে স্পিডের ডিফারেন্সটা কত হচ্ছে, 54 মাইনাস অফ 45, 54 মাইনাস অফ 45, তাহলে স্পিডটা কত হলো 9 km/h, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো যে এই 9 কিলোমিটার যেতে ওর কত সময় লাগবে, যদি এই স্পিডটা ধরবো আমরা, হ্যাঁ এই 54 উইদাউট স্টপেজের এই স্পিডটা ধরবো, তখন এটা হচ্ছে আমার অরিজিনাল স্পিড এক্সক্লুডিং স্টপেজ। তাহলে 9 কিলোমিটার যেতে ওর লাগবে কত সময়, ওই সময়টাই হচ্ছে আমার এই সময়, ঠিক আছে, এখানে অ্যান্সার। তার কারণ হচ্ছে দেখো এইখানে বলেছে 54 কিলোমিটার যায় কত 60 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যাবে কত 60/54, আর 9 কিলোমিটার যাবে কততে ইন্টু 9, 6 9 54, 6 10 60, তার মানে 10 কিলোমিটার, এই 10 মিনিট, এটা অ্যান্সার। তাহলে ও কি বলেছে, দ্য বাস উইল স্টপ পার আওয়ার ফর 10 মিনিট, এটা হবে 10 মিনিট। দেখো এই অ্যান্সারটা কিন্তু ও ভুল করেছে, যে করেছে ও ভুল করেছে, 12 মিনিট হবে না এটা, হ্যাঁ এটা 10 মিনিট অ্যান্সার হবে। তাহলে কনসেপ্টটা বুঝতে পারলে, কিছুই নয়, এটাও তুমি মুখে মুখে করতে পারবে। কিরম ভাবে দেখো, তোমার ডিফারেন্সটা বের করতে হবে, ইনক্লুডিং স্টপেজ আর এক্সক্লুডিং স্টপেজ, স্পিডটা কত হলো, ডিফারেন্সটা কত হচ্ছে 9। এবার ওই 9 কিলোমিটার যেটা, সেটা হচ্ছে ও এক্সক্লুডিং স্টপেজের যে স্পিড, ওই স্পিডে 9 কিলোমিটার যেতে তোমার কত টাইম লাগবে। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি ডিরেক্ট বের করতে পারো 9, এটাকে তুমি ভাগ করে দিলে 9 দিয়ে, ঠিক আছে, 54কে কত দিয়ে ভাগ করলে
9 দিয়ে। এই এই যে টাইমটা, এইটাই তো আমার লাগছে, এটা আওয়ার, এটা মিনিটে করলে কত হবে 10, ঠিক আছে? তাহলে বোঝা গেল অঙ্কটা ইজি না? আচ্ছা চলো এরপরে একটা অঙ্ক বলেছে, দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 1 by x a plus of b plus of x equals to 1 by a plus of 1 by b plus of 1 by x, ঠিক আছে? আচ্ছা এটা কিছুই না, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে, চলো কিভাবে করা যায় দেখা যাক, ঠিক আছে? আচ্ছা ইকুয়েশনটা কি বলেছে, এটা একটু তোমাকে একটু করতে হবে, যত তাড়াতাড়ি তুমি পারবে তত তাড়াতাড়ি তোমাকে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা দেখো, দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলেছে, রুট বের করতে বলেছে, কিরকম ভাবে করবে, এ প্লাস অফ এক্স প্লাস অফ এ প্লাস অফ বি প্লাস অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এ প্লাস অফ 1 বাই বি প্লাস অফ 1 বাই এক্স, এটা। আচ্ছা এই 1 বাই এক্সটাকে এদিকে নিয়ে চলে এসো, হ্যাঁ কি করবে, a plus of b plus of x minus of 1 by x equals to 1 by a plus of 1 by b। আচ্ছা এটার এলসিএম করে করবে x ইন্টু a plus of b plus of x, তাহলে উপরে কি থাকলো, x মাইনাস অফ a মাইনাস অফ b মাইনাস অফ x, আমি ডিরেক্ট করলাম, হ্যাঁ এই মাইনাস প্লাসটা তোমরা দেখে নেবে একটু, ইকুয়ালস টু নিচে হবে এ বি বাই এ প্লাস অফ বি। আচ্ছা দেখো এইখানে দেখো এক্স আর এই এক্স কেটে যাচ্ছে তাই না, আর উপরে পড়ে থাকলো কি, উপরে পড়ে থাকলো হচ্ছে মাইনাস এ প্লাস অফ বি আর এক্স এ প্লাস অফ বি প্লাস অফ এক্স, ঠিক আছে? ইকুয়ালস টু কী হবে, এ বি বাই সরি এ প্লাস বি বাই এ বি, এটা এটা দেখো ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমি বলতে পারি এখানে যে মাইনাস এ বি মানে তোমার এক্স ইন্টু এ প্লাস অফ বি প্লাস অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি, এটা বলা যায়। তাহলে এক্স এ প্লাস অফ এক্স বি প্লাস অফ এক্স স্কোয়ার মাইনাস এ বিটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে এ বি হয়ে গেল ইকুয়াল টু 0, অর এখান থেকে তুমি কি কমন নেবে, এটা আর এটা কমন নাও, এক্স কমন নাও, এ প্লাস অফ এক্স আর এই দুটো কমন নাও, বি কমন নাও, এক্স প্লাস অফ এ ইকুয়ালস টু 0, অর তাহলে দেখো এই দুটো কমন হয়ে গেল, এ প্লাস অফ এক্স ইন্টু এক্স প্লাস অফ বি, তাই না? তাহলে 0 হয়ে গেল, তাহলে এই দুটো আমার ফ্যাক্টর পেয়ে গেলাম, এই দুটো আমরা ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট বলে দিতে পারি যে এক্স এর ভ্যালু কত, একটা এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এ মাইনাস মাইনাস এ আর আরেকটা ভ্যালু হচ্ছে মাইনাস বি, এই দুটো ভ্যালু দেখো আছে কিনা দেখি, মাইনাস এ মাইনাস বি দেখো এখানে আছে, ঠিক আছে? এক্স এর ভ্যালু মাইনাস এ মাইনাস বি, এটা তো গেল কনভেনশনাল মেথড, ঠিক আছে? আচ্ছা আমরা এই জিনিসটাকে একটু বসিয়ে দেখি তো হয় কিনা, এক্স এ প্লাস অফ বি মাইনাস অফ বি equals to 1 by a plus of 1 by b plus of 1 by b, এটা মাইনাস করে দিই, তখন এটা মাইনাস নিয়েছি আমরা, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর দেখো এটা এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে 1 by a equals to 1 by a, এটা মিললো। তার মানে তুমি এভাবেও চেক করে অপশান পুট করেও কিন্তু করতে পারো এটা, যদি তোমার এটা কঠিন লেগে থাকে এই সলিউশনটা, তাহলে অপশান পুট করেও তুমি করতে পারো, ঠিক আছে? আচ্ছা চলো পরের কোয়েশ্চেনটা দেখি, বলেছে আ পার্সন হ্যাজ ডিপোজিটেড সাম অ্যামাউন্ট ইন আ ব্যাংক অ্যান্ড বিকাম
500 in 3 years, কি বলছে 500 in 3 years, 15 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, and 540 in 5 years, the rate of interest is কি বলেছে দেখো। তাহলে এইখানে আমরা এটা সিম্পল ইন্টারেস্টে পড়েছে। হ্যাঁ, তোমাকে বুঝে নিতে হবে এটা সিম্পল ইন্টারেস্টে। দেখো 3 বছরে বলেছে 500 টাকা হচ্ছে এবং 5 বছরে সেটা 540 টাকা হচ্ছে। তাহলে 3 বছরে যদি 500 হয় আর 5 বছরে যদি 540 হয়, তাহলে 2 বছরে কত হচ্ছে বলো তো? 500 মাইনাস 540 মানে কত? 40 টাকা। তার মানে 1 বছরে ওর ইন্টারেস্ট কত? 20 টাকা। বোঝা গেছে? আচ্ছা, আমাকে চেয়েছে কি দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ। আচ্ছা, 3 বছরে হয়েছে 500 টাকা হয়েছে, তাহলে 3 বছরে কত হবে? 3 বছরে হচ্ছে 60 টাকা ইন্টু 3। 1 বছরে যদি 20 টাকা হয় তাহলে 3 বছরে হবে 60 টাকা। তাহলে 3 বছরে যদি একটা অ্যামাউন্ট 500 টাকা হয়ে যায়, তাহলে তুমি বলতে পারো যে তাহলে প্রিন্সিপালটা কত? 500 মাইনাস 60 কত? 440, তাই না? 440 বলা যায় তো? 500 মাইনাস, দেখো এটা বোধহয় ঢেকে যাচ্ছে, আমি এখানে লিখি। আচ্ছা, 3 বছরে যদি 60 হয়, 3 বছরে যদি 60 হয়, তাহলে তাহলে অ্যামাউন্টটা, প্রিন্সিপালটা কত ছিল? 500 মাইনাস 60 মানে হচ্ছে 440, তাই তো? এটা অ্যামাউন্ট। এবার দেখো ইন্টারেস্ট চেয়েছে, তাহলে তুমি এখান থেকে ইন্টারেস্ট বের করতে পারো। প্রিন্সিপাল ধরো এখানে আই সমান কি জানি আমরা? পি 440 পি ইন্টু আর কত জানি না, ইন্টু টি কত? 3 বাই 100। এটা করে আমি এটা 60 ইকুয়েট করতে পারি, করা যায় কি না বলো? এটা কাটলো 10, তাহলে আর ইকুয়ালস টু 60 ইন্টু 10 বাই 44। এটা বোধহয় দেখা যাচ্ছে না এদিকে। 44 ইন্টু 3, হ্যাঁ, তাহলে এখানে করো ক্যালকুলেটটা। 600 বাই, এখানে তুমি এখানে করো 20 মানে 200 বাই 44। এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে 22, 2 দিয়ে 100, এটা হচ্ছে তোমার 11, আর এটা 2 দিয়ে গেলে 50। 50 বাই 11, 50 বাই 11, তার মানে কত হবে? 4 11 44, 44 6 বাই 11, তার মানে 4 পূর্ণ 6 11। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, চলো এটার পরের কোয়েশ্চেনটা দেখি। পরের কোয়েশ্চেনটা কি বলতে দেখো, 16 এর কোয়েশ্চেন। In two type of brass, the ratio of the copper and zinc is 8:3 and 15:7 respectively. If these two type of brass are mixed in the ratio of 5:2, then the mixture of the ratio of the copper and zinc will। দেখো বলেছে যে দুটো কপার আর জিঙ্কের মিশ্রণ আছে, মানে দুটো ব্রাশ আছে, তাদের হচ্ছে 8/11 আর হচ্ছে 3/11 আর 15/17 আর 5/22 আর হচ্ছে 7/22। এই তো হচ্ছে রেশিও, তাই না? এই দুটোকে মিশিয়েছে কিরম ভাবে? 5:2 তার মানে তুমি এটা এরকম করতে পারো যে 5, এটা 5:2 মিশিয়েছে, তার মানে এটা 5 আর এটা হচ্ছে 2 মিশানো হচ্ছে। চলো মেশাই দেখি কত দিয়ে বা রেশিও চেয়েছে। এটা 5 মেশালে কত? 5 × 40 বাই 11 প্লাস অফ এটা হবে 30/22। ঠিক আছে, ইস টু এটা কত হবে? 3 পাচ্ছে 15/11 প্লাস অফ 14/22। ঠিক আছে, এটা কত হয়ে যাবে? 22 এলসিএম 80 প্লাস অফ 30 ইস টু এটা 22 এলসিএম 30 প্লাস অফ 14, 110/22 ইস টু 44/22। এটা তাই তো? এই 22 ক্যান্সেল করে দাও, 11 ক্যান্সেল করো, 10:4, মানে এটা আবার ক্যান্সেল হবে 5:2। দেখো অ্যান্সার
5:2, বোঝা গেছে? খুব ইজি অঙ্ক, এই ক্যালকুলেশনটা তুমি তত তাড়াতাড়ি করতে পারবে, তোমার তত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন 17 নাম্বার, ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য ফলোয়িং। তোমাকে রং নাম্বারটা বের করতে হবে, ঠিক আছে? বলেছে কত, 16, 14, 24, 66, 250, 1270, তাই না? এবার এই রং নাম্বারটা বের করতে হবে। এটা দেখো, এটা কিন্তু খুব একটা সহজ ছিল না, পরীক্ষার হলে এই অঙ্কটা করা খুব একটা ইজি নয়। এই অঙ্কটা এভাবে করতে হবে তোমাকে, 16 - 2 × 1, এটা কত হলো, 14। প্রথমে 16 দিয়ে শুরু, তারপর 14 হলো, তারপর 14টাকে কি করবে, -2 × 2, কত হলো, 14 12 2 24। এই 24কে কি করবে, -2 × 3 করবে, না 22, 66। এই 66 - 2 কত হচ্ছে, 64 × 4 করবে, 4 4 16, হাতে 1, 4 6 24, 25, 256। দেখো 256, এইটা বাকিগুলো সব মিললো, কিন্তু এটা কিন্তু মিলছে না, 256 কিন্তু মিলছে না, বুঝা গেছে? এখানে কত আছে, 250 আছে, তাহলে আপনার আমার এইটা হচ্ছে অ্যান্সার। তা আমি দেখে নিচ্ছি, 256 - 2 × 5, দেখি এটা হচ্ছে কিনা, কত হবে, 264কে 5 দিয়ে ইন্টু করলে 4 5 20, 5 5 25, 26 27, 7 থেকে 2, 5 10 11 12, 1270। দেখো মিলে যাচ্ছে সব, শুধুমাত্র তাহলে আমার এইটাই কিন্তু অ্যান্সার, 250। এটা কিন্তু হবে না, এটা কত হতো, 256 হতো, ঠিক আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অ্যাকচুয়ালি রং, বাট অপশনে রাইট অ্যান্সার। আচ্ছা চলো এরপরে 18। দেখো এটা করার খুব সহজ নিয়ম আছে, একটা তো হচ্ছে এই যে এই জিনিসটা কি করতে হয়, আমি তোমাকে বলি কি করতে হয় বলো তো। এটা এই যে 3 4 and 6 আছে না, 3 4 and 6, দেখো এই যে রুটের মধ্যে কিউব রুট, 4th রুট আর 6th রুট আছে না, এগুলোর সব কি করতে হবে তোমাকে, এলসিএম করতে হবে। 3 6 আর 9 এর 3 4 আর 6 এর এলসিএম হচ্ছে কত করা যাবে, 12। 12 দিয়ে সবগুলোকে, মানে 12 3 দিয়ে 12কে ভাগ করো, তাহলে কত হচ্ছে, 3 4 12, মানে 9⁴। আচ্ছা পরের নাম্বারটা হবে 11⁻3 আর হচ্ছে 17 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 81 × 81, 81 স্কোয়ার, মানে তোমার 8 16 কত হবে বলো, 1 8 16 6 থেকে 1 8 64 65 65, এটাই হবে তাই তো, 6561। তাহলে আমি বলতেই পারি যে এইটাই সব থেকে বড়, আর এটার 11 কিউব রুট কত হবে, 1331, আর এটার 17 স্কোয়ার কত হয়, 289, তাই তো? তাহলে দেখো এইটাই সব থেকে বড়, তাহলে এক্স সব থেকে বড়, এক্স সব থেকে বড় এটা, তারপরে ওয়াই, তারপর জেড, দেখো এটা, ঠিক আছে? আচ্ছা এই একটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা মুখে মুখে করা যায় ডিরেক্ট, তুমি যদি ফর্মুলাটা জানো তাহলে তুমি এখান থেকে বলতে পারো, যেহেতু অরিজিন বলেছে, দেখো দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্ট এ বি বি সি অ্যান্ড সি এ ইজ অরিজিন, দেন পয়েন্ট, তার এটাকে ইকুয়েট করে জিরোর সঙ্গে ইকুয়েট করবে, তারপরে তাহলে তোমার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের ভ্যালু কত হয়ে যায়, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের ভ্যালু হচ্ছে 3abc। এটার জন্য আর কিছু তোমার করার দরকার নেই। আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা কি বলছে, ইন দ্য ম্যাথ লেসন Sarmila draw some triangles and some quadrilaterals. She draw 27 polygons altogether and a total 99 vertices. Then the total number of triangle are drawn. এখানে বলেছে শর্মিলা কি করেছে, কিছু ট্রায়াঙ্গেল ড্র করেছে আর কিছু কি করেছে, কোয়াড্রিলেটারাল ড্র করেছে, মানে চতুর্ভুজ ড্র করেছে, সে যেমনই হোক না কেন। বলেছে টোটাল ড্র করেছে 27টা দুটো মিলিয়ে, আর তাদের ভার্টিসেস হচ্ছে এই তিনটের যদি যোগ করো বা এই চারটের যোগ করো তাহলে কত হচ্ছে, 99, ঠিক আছে? তো একটা কনভেনশনাল মেথড আছে যেটা, সেটা হচ্ছে এরকম,
ধরো 3x, x মানে হচ্ছে ট্রায়াঙ্গেল ড্র করেছে x খানা, আর তাহলে চতুর্ভুজ কত করবে 27 মাইনাস অফ এক্স ইন্টু 4, এইটা হচ্ছে যদি সলভ করো তাহলে 99 হবে। তাহলে একটা ইজি সলিউশন 3x প্লাস অফ কত হবে এটা বলো, 428, 4 দুগুণে 8, 9 10 108 মাইনাস অফ 4x ইকুয়ালস টু 99, আর বলতে পারো এইদিকে মাইনাস অফ এক্স, আর এটা মাইনাস হয়ে গেলে কত হবে এইদিকে 9, কারণ এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত 9। আমরা তো ট্রায়াঙ্গেল চেয়েছে, এবার ট্রায়াঙ্গেলটাই ধরেছি আমি, তখন 9 বেরিয়েই গেছে। ঠিক আছে, যদি আমার বের করতে বলতো তাহলে আমাকে 27 থেকে -9 করতে হতো, 3 9 27 মানে 18 হচ্ছে কোয়াড্রিলেটারাল। বোঝা গেছে, ইজি একটা অঙ্ক। তুমি ভাবেও করতে পারো, ওই রেশিও আর মিক্সচার দিয়েও করতে পারো। ঠিক আছে, মিক্সচারের যে ফর্মুলাটা এই দেখো এই ছেলেটা যেমন করেছে এটাও ঠিক আছে, আমি তোমার দেখিয়েও দিই মিক্সচার দিয়ে কীভাবে করবে। টোটালটা কত হয়েছে, টোটালটা হয়েছে 99, আর ট্রায়াঙ্গেল ড্র করেছি আমরা কত, যদি টোটাল ট্রায়াঙ্গেল ড্র করতাম তাহলে ভার্টিসেক্স হতো কত 3 × 27 মানে 3 7 21, 1 আর 3 9 6 7 8 108 খানা, সরি 27কে 3 দিয়ে ইন্টু করলে কত হচ্ছে 3 6 7 8 81 হবে, তাই না? দেখো 81, আর যদি আমরা কোয়াড্রিলেটারাল যদি সবগুলো ড্র করতাম তাহলে কত হতো 4 × 27 যেমন 4 7 28, 7 থেকে 2 4 2 8 9 10 108, তাহলে এটা মাইনাস করো, এখানে কত হচ্ছে 9, ট্রায়াঙ্গেলের দিকে 9 এলো, আর এদিকে এলো কত 80 আর 100 20 18, দেখো 18 9:8, মানে ট্রায়াঙ্গেল হবে 9 খানা ট্রায়াঙ্গেল, আর কোয়াড্রিলেটারাল কত 18 খানা। ঠিক আছে, আচ্ছা চলো ঠিক আছে, তাহলে আজকে আপাতত এটুকুই থাক। আমি আবার পরে তোমাদের বিস্তর আলোচনা হবে এইসব নিয়ে। বাকি যে কোয়েশ্চেনগুলো আছে আমি পরের ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো, নাহলে ওই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই সলভ করে দেখাবো যে কীভাবে খুব তাড়াতাড়ি সলভ করা যায়। আর এই যে প্রসেসটা আমি তোমাকে দেখাচ্ছি, তুমি যখন এগুলো প্র্যাকটিস হয়ে যাবে না, তখন তুমি পরীক্ষার হলে হোক বা যখন তুমি প্র্যাকটিস করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে অ্যাপ্রোচটা আমার কীভাবে করা উচিত। ঠিক আছে, চলো আজকে তাহলে এটুকুই থাক, বাই, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।